হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের আমরা করব সায়েন্সের ম্যারাথন ক্লাস। ক্লাসটি খুবই লম্বা হবে, কেননা প্রচুর প্রশ্ন রয়েছে। আজকে প্রায় 500টার ওপর প্রশ্ন রয়েছে, তো গোটা ক্লাসটা দেখবে, একদমই স্কিপ করবে না। তার আগে আমরা দেখে নেব আজকের ক্লাসে কি কি আমরা পড়বো, অর্থাৎ সূচিপত্রটা দেখে নেওয়া যাক। তো আজকের ক্লাসটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। দেখো, প্রথমে দেখো পদার্থবিদ্যা। পদার্থবিদ্যা থেকে কি কি করব দেখো: বিভিন্ন রাশির একক, কয়েকটি পরিমাপক যন্ত্র, আবিষ্কার, সূত্র, পরীক্ষা, তত্ত্ব ধারণা, আলোক বিজ্ঞান সংক্রান্ত কয়েকটি তথ্যাবলী, তড়িৎ প্রবাহ, শব্দ সংক্রান্ত তথ্যাবলী। তারপরে দেখো কি কি করব: বিভিন্ন শ্রেণীর লিভার সমূহ, তাপমাত্রা ও তাপমাত্রা। তারপরে আমরা চলে যাব কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি থেকে করব পিএইচ এর মান, অ্যাসিড সম্পর্কিত কিছু তথ্য, কয়েকটি ধাতু সংকর। কেমিস্ট্রির পরে চলে যাব আমরা জীববিদ্যায়। সেখানে করব সালোক সংশ্লেষ ও শোষণ, পুষ্টি সংক্রান্ত তথ্যসমূহ, এবং সবার শেষে করব কয়েকটি উল্লেখযোগ্য ভিটামিন সংবহন সংক্রান্ত তথ্যসমূহ, এবং আরো কয়েকটি রয়েছে টপিক: রেচন সংক্রান্ত তথ্যসমূহ, চলন ও গমন, হরমোন সংক্রান্ত তথ্যসমূহ, মানব শরীর সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। তো এই হচ্ছে তিনটে সাবজেক্ট। আমরা তিনটে সাবজেক্টে ভাগ করেছি আজকের ক্লাসটাকে: পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যা। তো এই হলো সূচিপত্র। তো পদার্থবিদ্যার মধ্যে ঢুকে পড়বো। দেখো, প্রথমে আমরা করব বিভিন্ন রাশির একক সমূহ। এইখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে বিভিন্ন পরীক্ষায়। তো যে সমস্ত আমরা রাশি করব সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা কিন্তু ফলো করবে। তো দেখো, প্রথম কি বলছে, 1 নম্বর, তড়িৎ বিভব ও বিভব প্রভেদের একক কি? তড়িৎ বিভব ও বিভব প্রভেদের একক হলো ভোল্ট। তারপর 2 নম্বর, রোধের একক কি? রোধের একক হলো ওহম, তার সাইন হলো কি? এই চিহ্নটি। 3 নম্বর, রোধাঙ্কের একক কি? রোধাঙ্কের একক হলো ওহম, সেমি এবং ওহম মিটার, অর্থাৎ ওহম, সেমি বা ওহম মিটার। তারপর কোণের একক কি? কোণের একক হলো রেডিয়ান ও স্টেরেডিয়ান, খুবই গুরুত্বপূর্ণ এটি। তারপর কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হলো হার্জ। 6 নম্বর দেখো, বায়ুমণ্ডলীয় চাপের একক কি? বায়ুমণ্ডলীয় চাপের একক হলো অ্যাটমসফিয়ার, টর এবং বার। তারপর 7 নম্বর দেখো, হিরে সহ মূল্যবান পাথরের ওজন পরিমাপ করার একক কি? হিরে সহ পাথরের মূল্যবান পরিমাপ ওজন করার একক হলো ক্যারেট। তারপর 8 নম্বর দেখো, আলোর পরিমাণ পরিমাপের একক হলো কি? লাক্স, খুবই গুরুত্বপূর্ণ এটি। নেক্সট আমরা দেখব 9 নম্বর, কি বলছে, লেন্সের ক্ষমতা পরিমাপ করার একক কি? লেন্সের ক্ষমতা পরিমাপ করার একক হলো ডায়াপ্টার, খুবই গুরুত্বপূর্ণ এটি। 10 নম্বর, বিদ্যুৎ শক্তি পরিমাপ করার একক কি? বিদ্যুৎ শক্তি পরিমাপ করার একক হলো কিলোওয়াট ঘন্টা। 11 নম্বর, আয়তনের একক কি? আয়তনের একক হলো ঘন সেমি এবং ঘন মিটার। 12 নম্বর, ক্ষেত্রফলের একক কি? বর্গ সেমি এবং বর্গ মিটার। ঘনত্বের একক কি? ঘনত্বের একক হলো গ্রাম পার সেমি কিউব ও কিলোগ্রাম পার সেমি কিউব। বেগের একক কি? বেগের একক হলো সেমি পার সেকেন্ড ও মিটার পার সেকেন্ড। ত্বরণের একক কি? ত্বরণের একক হলো সেমি পার সেকেন্ড স্কোয়ার ও মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই দুটো করে একক, কেননা একটা হচ্ছে সিজিএসএ, একটা হচ্ছে সিজিএস একক এবং আরেকটি হলো এসআই একক, এই জন্য দুটো করে একক এখানে রয়েছে। নেক্সট দেখব 16 নম্বর প্রশ্ন কি বলছে, বলের একক কি? বল বা ফোর্সের একক কি? সেটা হলো ডাইন ও নিউটন, খুবই গুরুত্বপূর্ণ এইখান থেকে। 17 নম্বর, কার্য এবং শক্তির একক কি? কার্য এবং শক্তির একক হলো আর্ক ও জুল। ক্ষমতার একক কি? ক্ষমতার একক হলো ওয়াট এ কিলোওয়াট। 19 নম্বর, তাপমাত্রার একক কি? ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট ও কেলভিন। 20 নম্বর, শব্দের তীব্রতা পরিমাপ করার একক কি? শব্দের তীব্রতা পরিমাপ করার একক হলো বেল ও ডেসিবেল। 21, জলের গভীরতা পরিমাপ করার একক, জলের গভীরতা পরিমাপ করার একক হলো ফ্যাদম, এবং 1 ফ্যাদম সমান 6 ফুট। ওকে, নেক্সট 22, তরলের পরিমাণের একক কি? তরলের পরিমাণের একক হলো গ্যালন ও ব্যারেল। 23, তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? তরঙ্গ দৈর্ঘ্যের একক হলো অ্যামস্ট্রং। 24, তাপের একক কি? তাপের একক হলো ক্যালোরি। তারপর আমরা দেখব 25 নম্বর প্রশ্ন,
25 নম্বর প্রশ্ন কি বলছে, চাপের একক কি? চাপের একক হলো পাস্কাল বা নিউটন পার মিটার স্কয়ার, খুবই গুরুত্বপূর্ণ এটি। তারপর তড়িদাধানের একক কি? তড়িদাধানের একক হলো কুলম্ব। তো এখান থেকে আমরা 26টি গুরুত্বপূর্ণ বিভিন্ন ভৌত রাশির কি কি একক রয়েছে সেইগুলো জেনে নিলাম। এবার আমরা দেখব কয়েকটি পরিমাপক যন্ত্র সমূহ, অর্থাৎ কি কি আমরা মাপতে কি কি যন্ত্র ব্যবহার করি সেইগুলো দেখব। খুবই গুরুত্বপূর্ণ, এইখান থেকে বহুবার পরীক্ষা এসেছে। 27 নম্বর দেখো, অ্যানিমোমিটার। অ্যানিমোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? অ্যানিমোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় ঝড়ের গতি, বাতাসের গতি। হাইড্রোমিটার। হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? পরিমাপ করা হয় আপেক্ষিক গুরুত্ব, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে হাইগ্রোমিটার। আগেটা ছিল হাইড্রো, এটা রয়েছে হাইগ্রো। তো হাইগ্রোমিটারের যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? এটা মাপা হয় আপেক্ষিক আর্দ্রতা। তারপরে রয়েছে অ্যামিটার। অ্যামিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? তড়িৎ প্রবাহ। 31, ক্যাপাসিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? ক্যাপাসিটারের সাথে পরিমাপ করা হয় তড়িৎ শক্তি। 32 এর কোনটা দেখো, 32 এ কি রয়েছে? ভিস্কোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? ভিস্কোমিটার যন্ত্রের সাহায্যে সান্দ্রতা পরিমাপ করা হয়ে থাকে, অর্থাৎ ভিসকোসিটি পরিমাপ করা হয়ে থাকে তরলের। 33, স্পেকট্রোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? আলোর বর্ণালী পরিমাপ করা হয়। 34, ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বিভব প্রভেদ পরিমাপ করা হয়। তারপর আমরা দেখব আরো কিছু যন্ত্র। 35, দেখো, স্পিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? রক্তচাপ পরিমাপ করা হয়। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয়। 37, পোটেনশিওমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? কোষের তড়িৎচালক বল পরিমাপ করা হয়। 39, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? এটি ভর পরিমাপ করা হয়, ভর অর্থাৎ মাস। এবং স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? সেটি ভার অর্থাৎ ওয়েট পরিমাপ করা হয় বা ওজন পরিমাপ করা হয়ে থাকে। 41, দেখো, স্ক্রু গেজের সাহায্যে কি পরিমাপ করা হয়? স্ক্রু গেজের সাহায্যে তারের ব্যাস অর্থাৎ তার কতটা মোটা সেটা আমরা পরিমাপ করতে পারি। 41, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কি পরিমাপ করা হয়? স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পাতের বেধ পরিমাপ করতে পারি। 43, সনোমিটারের যন্ত্রের সাহায্যে আমরা কি পরিমাপ করতে পারি? সেটা হলো শব্দ তরঙ্গের কম্পাঙ্ক সনোমিটারের সাহায্যে পরিমাপ করতে পারি। 44, ক্রোনোমিটারের যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায়? সেটা হলো সঠিক সময় আমরা নির্ধারণ করতে পারি। 45 দেখব, দেখো, ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায়? ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে দুধের বিশুদ্ধতা পরিমাপ করা যায়। নেক্সট আমরা দেখব 46 কি বলছে, ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ নির্ণয় করা যায়। 47, থার্মোমিটারের সাহায্যে কি পরিমাপ করা যায়? থার্মোমিটারের সাহায্যে এখানে দেয়া নেই তাপমাত্রা, শরীরের তাপমাত্রা বা অন্য কোনো জিনিসের তাপমাত্রা বা টেম্পারেচার আমরা মাপতে পারি। 48, সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়। 49, অডিওমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? শব্দের প্রাবল্য পরিমাপ করা হয়। নেক্সট আমরা চলে যাব বিভিন্ন আবিষ্কারের সূত্র ও পরীক্ষা তত্ত্ব ও ধারণা, অর্থাৎ কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছেন সেইগুলো আমরা দেখে নেব। 50 নম্বর, ভরের অবিনশ্বতা বা নিত্যতা সূত্র আবিষ্কার করেন কে? তো ভরের অবিনশ্বতা বা নিত্যতা সূত্র আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ল্যাভোয়েসিয়ে। 51, পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র কে আবিষ্কার করেন? এটি আবিষ্কার করেন রবার্ট হুক। 52, স্থির তরল বা গ্যাসে পদার্থের ভাসনের সূত্র কে আবিষ্কার করেন? তো এটি আবিষ্কার করেছিলেন আর্কিমিডিস। 53, তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র কে আবিষ্কার করেন? তো এটি আবিষ্কার করেন পাস্কেল, যে কারণে চাপের হচ্ছে একক হলো আমরা দেখেছিলাম পাস্কেল। তারপর 54, বায়ুমণ্ডলের চাপ পরিমাপক পরীক্ষা কে প্রথম করেন? তো সেটি হলো টরিসেলি, এবং এই টরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন। 55, সরল দোলকের গতি বিষয়ক সূত্র ও পতনশীল বস্তুর সূত্র দূরবীন যন্ত্র কে আবিষ্কার করেন?
তো সঠিক উত্তর হয়ে যাবে গ্যালিলিও গ্যালিলি। 56 গ্যাসের আয়তন ও চাপ পরিবর্তনের সূত্র কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে রবার্ট বয়েল। 57 গ্যাসের আয়তন ও উষ্ণতা পরিবর্তনের সূত্র কে আবিষ্কার করেন? তো গ্যাসের আয়তন ও উষ্ণতা পরিবর্তনের সূত্র আবিষ্কার করেন চার্লস। 58 চুম্বকের ওপর তড়িতের ক্রিয়া সংক্রান্ত পরীক্ষা কে করেন? সঠিক উত্তর হবে ওরস্টেড। 59 চুম্বকের আণবিক তত্ত্বের ধারণা দেন কে? সঠিক উত্তর হয়ে যাবে ওয়েবার। 60 কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করেন? কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন ম্যাক্স প্ল্যাঙ্ক। নেক্সট আমরা দেখো 61 কি বলছে, পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্ক কে আবিষ্কার করেন? এটি হয়ে যাবে ওহম। 62 অষ্টক সূত্র কে আবিষ্কার করেন? তিনি হলেন নিউল্যান্ড, খুবই গুরুত্বপূর্ণ। 63 পর্যায় সারণী কে আবিষ্কার করেন? পর্যায় সারণী আবিষ্কার করেন মেন্ডেলিভ। 64 ইলেকট্রন কণা আইসোটোপ ভর বর্ণালী বীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে জে জে থমসন। বর্ণালী বীক্ষণ যন্ত্র অর্থাৎ ক্যাথড রে যেটাকে বলা হয়, ক্যাথড রে। নেক্সট 65 প্রোটন কণা কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে রাদারফোর্ড, খুবই গুরুত্বপূর্ণ এটি। 66 পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে রাদারফোর্ড। তারপর আমরা দেখব 67 নিউট্রন কণা কে আবিষ্কার করেন? নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক। 68 রাদারফোর্ডের পরমাণু মণ্ডলের ত্রুটি দূরীকরণ করেন কে? রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি দূরীকরণ করেন নিলস বোর। 69 আমরা দেখব স্থির তড়িতের সূত্র কে আবিষ্কার করেন? স্থির তড়িতের সূত্র আবিষ্কার করেন কুলম্ব। 70 আলোর প্রতিসরণের প্রথম সূত্র কে দেন? আলোর প্রতিসরণের প্রথম সূত্র দেন টলেমি। 71 আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র কে আবিষ্কার করেন? দ্বিতীয় সূত্র আবিষ্কার করেন স্নেল। তারপর 72 এক্স রশ্মি কে আবিষ্কার করেন? এক্স রশ্মি আবিষ্কার করেন রন্টজেন, বিজ্ঞানী রন্টজেন এক্স রশ্মি আবিষ্কার করেন। তারপরে আরো কিছু দেখব। 73 গ্রহের গতি সংক্রান্ত সূত্র কে আবিষ্কার করেন? গ্রহের গতি সংক্রান্ত সূত্র আবিষ্কার করেন জোহান্স কেপলার। 74 বৈদ্যুতিক মোটর কে আবিষ্কার করেন? বৈদ্যুতিক মোটর আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। 75 পারমাণবিক চুল্লি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে এনরিকো ফার্মি। 76 আপেক্ষিকতাবাদ তত্ত্ব কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অ্যালবার্ট আইনস্টাইন। 77 তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে মাইকেল ফ্যারাডে। 78 মহাকর্ষ সূত্র গতির সূত্র কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে আইজ্যাক নিউটন। 79 তড়িৎ কোষ কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে ভোল্টা। 80 অনুবাদ তত্ত্ব কে আবিষ্কার করেন? অনুবাদ তত্ত্ব দেন অ্যাভোগাড্রো। 81 ভারতীয় কোন বিজ্ঞানী প্রথম পরমাণুর কথা বলেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞানী কনাদ। 82 বোস সংখ্যায়ন তত্ত্ব কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে বসু। 83 পরমাণুবাদ গ্যাসের আংশিক চাপ সূত্র কে আবিষ্কার করেন? পরমাণুবাদ গ্যাসের আংশিক চাপ সূত্র আবিষ্কার করেন জন ডাল্টন। নেক্সট আমরা দেখব 84 মহাজাগতিক রশ্মি সংক্রান্ত ক্যাসকেড তত্ত্ব কে আবিষ্কার করেন? ক্যাসকেড তত্ত্ব আবিষ্কার করেন ওয়াল্টার হাইটলার এবং হোমি জাহাঙ্গীর ভাবা। 85 থিওরি অফ থার্মাল আয়োনাইজেশন কে আবিষ্কার করেন? থিওরি অফ থার্মাল আয়োনাইজেশন আবিষ্কার করেন মেঘনাথ সাহা। 86 মার্কিউরাস নাইট্রেট কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে প্রফুল্ল চন্দ্র রায়। 87 কালা জ্বরের ওষুধ কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 88 সূর্য যে স্থির তা ঘোরে না এ কথা প্রথম কে ঘোষণা করেন? সঠিক উত্তর হবে আর্যভট্ট। 89 পৃথিবী যে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে তা প্রথম কে ঘোষণা করেন? প্রথম ঘোষণা করেন, এটা পিথাগোরাস হবে না, এটা হবে কপারনিকাস। নেক্সট
90 পৃথিবী যে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে এই তথ্য আবিষ্কার করেন এবং প্রমাণ করেন কে? সঠিক উত্তর হবে গ্যালিলিও। নেক্সট আমরা দেখব 91। দেখো, পৃথিবী যে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে এই তথ্য প্রমাণ কে করেন? প্রমাণ করেন কোপার্নিকাস। 92 তড়িৎ চুম্বকত্ব কে আবিষ্কার করেন? তড়িৎ চুম্বকত্ব আবিষ্কার করেন অ্যাম্পিয়ার। 93 স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে জেমস ওয়াট। 94 বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে জর্জ স্টিফেনসন। 95 নিরাপত্তা বাতি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে হামফ্রে ডেভি। 96 বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা এডিসন। নেক্সট 97 বেতার তরঙ্গের সাহায্যে সংকেত প্রেরণকে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে জগদীশ চন্দ্র বসু। 98 বেতার যন্ত্র বা রেডিওকে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে মরকানি। নেক্সট আমরা দেখব 99 তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকারেল। 100 তেজস্ক্রিয় মৌল রেডিয়াম ও পোলোনিয়াম কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে মাদাম কুরি ও PM কুরি। 101 টেলিভিশন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে জন বেয়ার। 102 টেলিফোন কে আবিষ্কার করেন? টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল। 103 অনিশ্চয়তা তত্ত্ব কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে হাইজেনবার্গ। নেক্সট পরমাণু বোমা কে আবিষ্কার করেন? পরমাণু বোম আবিষ্কার করেন যে রবার্ট ওপেনহাইমার। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কে কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছে সেইগুলো আমরা দেখে নিলাম। নেক্সট আমরা দেখে নেব আলোক বিজ্ঞান সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যাবলী। দেখো 105 আলো কি? আলো হলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তির্যক তরঙ্গ। নেক্সট আলো কোন মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে? আলো শূন্য মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে। 107 আমরা দেখব শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? আলোর গতিবেগ হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্কয়ার। মহাবিশ্বে কোনো বস্তুর গতিবেগ আলোর গতিবেগের থেকে বেশি হয় না। 108 আলোক বর্ষ কাকে বলে? শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোক বর্ষ বলা হয়। 109 এক আলোক বর্ষ কত কিলোমিটার? এক আলোক বর্ষ সমান 9.46 × 10⁻12 কিলোমিটার প্রায়। 110 কোন বর্ণের আলোর শক্তি সব থেকে বেশি? সেটি হলো বেগুনি বর্ণের। এবং কোন বর্ণের আলোর শক্তি সব থেকে কম? সেটি হলো লাল বর্ণের। 112 বিভিন্ন ধরনের আলোর বর্ণ বিশ্লেষণে কোন যন্ত্র ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে স্পেকট্রোমিটার। 113 ক্যামেরায় কার্যাবলী আলোর কোন ধর্মের উপর নির্ভর করে না? ক্যামেরার কার্যাবলী আলোর প্রতিসরণ ধর্মের উপর নির্ভর করে। 114 দুটি মাধ্যমের ধার বরাবর আলোক রশ্মি বেঁকে যাওয়াকে কি বলে? দুটি মাধ্যমের ধার বরাবর আলোক রশ্মিকে বেঁকে যাওয়াকে বলে আলোর প্রতিসরণ। নেক্সট আমরা দেখব 115 নম্বর প্রশ্ন কি বলছে, প্রতিসরণ কোণ বলতে কি বোঝায়? অভিলম্ব এবং প্রতিসৃত রশ্মির মধ্যে কোণটাকে বলা হয় প্রতিসরণ কোণ। প্রতিসরণের ক্ষেত্রে অবিলম্বের মান কত? প্রতিসরণের ক্ষেত্রে অবিলম্বের মান হলো 90 ডিগ্রি। 117 ঘন মাধ্যমে আলোর গতিবেগ লঘু মাধ্যমের অপেক্ষা কি রকম হয়? সেটি হবে কম হয়। 118 দুটি মাধ্যমের মধ্যে আলোর গতিবেগ এবং যত বেশি পার্থক্য হবে আলোর প্রতিসরণ কি রকম হবে? তো আলোর প্রতিসরণ তত বাড়বে যখন দুটি মাধ্যমের আলোর গতিবেগের পার্থক্য যত বেশি হবে। 119 যখন আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন আলোক রশ্মি কি রকম হয়? অভিলম্বের দিকে বেঁকে যায়। 120 যখন আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তখন আলোক রশ্মির প্রতিফলন কি রকম হয়? তখন প্রতিসরণ কোণ কোণের থেকে বড় হয়, অর্থাৎ প্রতিসরণ কোণের থেকে প্রতিফলন কোণ বড় হয়। 121 দেখব গভীর জল অগভীর মনে হয় আলোর কোন ধর্মের জন্য? গভীর জল অগভীর মনে হয়
আলোর প্রতিসরণের জন্য। নেক্সট দেখব 122 নম্বর প্রশ্ন, জলের মধ্যে রাখা বস্তু প্রকৃত বস্তু অপেক্ষা বড় মনে হয় আলোর কোন ধর্মের জন্য? এটিও প্রতিসরণের জন্য। 123, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, এটা একটু আগেই দেখলাম আমরা, প্রায় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি মিটার পার সেকেন্ড। তো দেখো ওখানে প্রায় 3, 2.9979 মানে প্রায় 3। 124, সমতল দর্পণে তৈরি হওয়া প্রতিবিম্বের নাম কি? সমতল দর্পণে তৈরি হওয়া প্রতিবিম্বের নাম হলো অসৎ বিম্ব। 125, কোন ধরনের দর্পণ এ আলোক রশ্মি গুচ্ছ অভিসৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অবতল দর্পণ। কোন ধরনের দর্পণে ফোকাস দর্পণের পশ্চাদের অবস্থান করে? সেটি হলো উত্তল দর্পণ। সাধারণ আয়নাতে আলোর প্রতিচ্ছবির প্রকৃতি কি রূপ হবে? সাধারণ আয়নাতে আলোর প্রতিচ্ছবির প্রকৃতি অসৎ বিম্ব, উত্থিত এবং পার্শ্বীয় পরিবর্তিত হয়। অসৎ বিম্ব, উত্থিত এবং পার্শ্বীয় পরিবর্তিত হয়। 128, অপসারী লেন্স কোনটি? অপসারী লেন্স হলো অবতল লেন্স এবং অভিসারী লেন্স কোনটি? অভিসারী লেন্স হলো উত্তল লেন্স। নেক্সট আমরা দেখব 130, কোন ধরনের প্রতিবিম্ব পর্দায় ধরা যায় না কিন্তু তার ছবি তোলা যায়? সেটা হলো অসৎ বিম্ব। অসৎ বিম্বের সৎ বিম্ব গঠন করা যায় কোন যন্ত্রে? সঠিক উত্তর হয়ে যাবে ক্যামেরাতে। মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব দেখা যায়? সেটি হলো অসৎ বিম্ব। আলোক সংকট কোণে আপতিত হলে প্রতিসৃত রশ্মি কোন দিকে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে মাধ্যমের দুটির বিভব তলের গা ঘেঁষে চলে যাবে। 134, ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে আলোর প্রতিসরণ কি রকম হবে? প্রতিসৃত রশ্মি অবিলম্বে থেকে দূরে সরে যাবে যদি ঘন থেকে লঘু মাধ্যমে যায়। তারপর 135 নম্বর প্রশ্ন দেখো, বিবর্ধনের সম্পর্ক কি? বিবর্ধনের সম্পর্ক হলো ফোকাস দৈর্ঘ্য যত কম প্রতিবিম্বের বিবর্তন তত বেশি। তারপর 136 কি বলছে? সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় নেয়? সময় নেয় 8.3 মিনিট। 137, যদি তুমি এমন একটি ঘরে দাঁড়িয়ে থাকো যার পাশাপাশি দুটো দেয়ালে আয়না লাগানো থাকে তবে যতগুলো প্রতিবিম্ব সৃষ্টি হবে তার সংখ্যা কত? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 3টি। 138, সৎবিম্ব গঠন করার জন্য কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? সৎবিম্ব গঠন করার জন্য ব্যবহার করা হয় অবতল দর্পণ। ডেন্টিস্টদের দর্পণ কি ধরনের? ডেন্টিস্টদের দর্পণ অবতল দর্পণ। নেক্সট আমরা দেখব 140, পেছনের দৃশ্য দেখার জন্য মোটর গাড়িতে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? পিছনের দৃশ্য দেখার জন্য গোলাকার উত্তল দর্পণ ব্যবহার করা হয়। 141, সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত সূর্যকে দেখা যায় কারণ এটি বায়ুমণ্ডলের দ্বারা প্রতিসরণ হয়। 142, একটি সাদা আলোকে রশ্মি প্রিজমের মধ্য দিয়ে গেলে এটি বিভিন্ন রঙে বিচ্ছুরিত হয় কারণ কাঁচের মধ্যে বিভিন্ন রঙের আলোক রশ্মির গতিবেগ বিভিন্ন হয়, সেজন্য সাদা আলো 7টি বর্ণে ভেঙে যায়। নেক্সট 143 আমরা দেখব, রঙের সঠিক পর্যায়ক্রমটি লেখো। তো রঙের সঠিক পর্যায়ক্রমটি হলো বেগুনি, নীল এবং লাল। ঠিক আছে। তারপর 144, ক্যামেরার কোন অংশ মানুষের চোখের রেটিনার সঙ্গে সাদৃশ্য রাখে? তো সঠিক উত্তর হয়ে যাবে লেন্স। নেক্সট আমরা দেখব তড়িৎ প্রবাহ সংক্রান্ত কয়েকটি তথ্য। দেখো কি বলছে 145, কোনটি তড়িৎ চুম্বকীয় আবেশের উপর নির্ভর করে না? সেটি হলো ডায়নামো। 146, রোধাঙ্কের ব্যবহারিক একক কি? রোধাঙ্কের ব্যবহারিক একক হলো ওহম সেমি। 147, যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় তাকে বলা হয় কোনটি? সেটি হলো ডায়নামো, এটা সকলেই জানি আমরা। 148, বার্লো চক্র কোন নিয়মে কাজ করে? বার্লো চক্র ফ্লেমিং এর বাম হস্ত সূত্রে কাজ করে। 149, তড়িৎ শক্তির একক কি? তড়িৎ শক্তির একক হলো ওয়াট ঘন্টা। 150, অ্যামিটার বর্তনীতে কোন সমবায়ে যুক্ত থাকে? অ্যামিটার বর্তনী শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। নেক্সট আমরা দেখব
151। ভোল্টমিটার বর্তনীতে কোন সমবায়ে যুক্ত থাকে? ভোল্টমিটার বর্তনীতে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। 152। একটি আদর্শ অ্যামমিটারের রোধ কত? খুবই গুরুত্বপূর্ণ। একটি আদর্শ অ্যামমিটারের রোধ হবে 0 এবং একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত? সেটি হয়ে যাবে অসীম। 154। ফিউজ তার বৈদ্যুতিক লাইভ তারের সঙ্গে কোন সমবায়ে যুক্ত থাকে? সেটি হয়ে যাবে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। তারপর একই দৈর্ঘ্যের একটি সরু ও মোটা তারের মধ্যে কোনটির রোধ বেশি? রোধ বেশি হবে সরু তারে। 156। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িতের কি হয়ে থাকে? সেটি হয়ে থাকে সুপরিবাহী হয়ে থাকে। 157। মুক্ত ইলেকট্রনগুলিকে একমুখী করে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে সেটাকে কি বলা হয়? সেটিকে বলা হয় তড়িৎ চালক বল। 158। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হলো? এসআই পদ্ধতিতে তাপমাত্রা নয়, এটা প্রবাহ মাত্রা, একটু ভুল বললাম। এসআই পদ্ধতিতে প্রবাহ মাত্রার একক হলো অ্যাম্পিয়ার। নেক্সট আমরা দেখব 159 কি বলছে। সিএফএল এর পুরো নাম কি? সিএফএল এর পুরো নাম হলো কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। 160 কি বলছে? এলইডি এর পুরো নাম কি? এলইডি এর পুরো নাম হলো লাইট এমিটিং ডায়োড। 161 বজ্রবহ কি? বজ্র থেকে কোনো কিছুকে রক্ষা করাকেই বলা হলো বজ্রবহ। 162 তড়িৎ কোষে কোন শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? সেটি হয়ে যাবে রাসায়নিক শক্তি। 163 তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া কোন সূত্র দ্বারা প্রমাণিত হয়? এটি হয়ে যাবে ফ্লেমিং এর বাম হস্ত সূত্র দ্বারা তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া প্রমাণিত হয়। 164 বাড়িতে ব্যবহৃত বিদ্যুৎ লাইনে লাইভ তারের রং কি থাকে? সেটি হবে লাল রঙের। তারপর বাড়িতে ব্যবহৃত বিদ্যুৎ লাইনে নিউট্রাল তারের রং কি থাকে? সেটি হয়ে যাবে কালো। 166 সরল ভোল্টীয় কোষের তড়িৎচালক বল কত? সরল ভোল্টীয় কোষের তড়িৎচালক বল হলো 1.08 ভোল্ট। 167 বার্লোর চক্র কোন শক্তিতে রূপান্তরিত করে? সঠিক উত্তর হয়ে যাবে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে বার্লো চক্র। নেক্সট আমরা দেখব 168 কোন ধাতু দিয়ে বজ্রবহ তৈরি করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে তামা দিয়ে বজ্রবহ তৈরি করা হয়। 169 পরিবাহীর ভিতরের পৃষ্ঠে আধান কত হয়? পরিবাহীর ভিতরের পৃষ্ঠের আধান হয় 0। নেক্সট আমরা দেখব শব্দ সংক্রান্ত কিছু তথ্যাবলী, অর্থাৎ সাউন্ডের ব্যাপারে দেখে নেব। 170 কোনো বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে কি বলে? কোনো বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে বলা হয় ম্যাক সংখ্যা। 171 কোনো বস্তুর বেগ শব্দের বেগের চেয়ে বেশি হলে তাকে কি বলা হয়? বস্তুর বেগ যদি শব্দের বেগের থেকে বেশি হয় তখন তাকে বলা হয় সুপারসনিক বেগ। যেমন আমরা দেখে থাকি জেট প্লেনের গতিবেগ শব্দের বেগের থেকে বেশি হয়। 172 মানুষের স্বাস্থ্যের পক্ষে শব্দের কত তীব্রতার মাত্রা ক্ষতিকর? সেটা হয়ে যাবে 65 ডেসিবেল, এবং 65 ডেসিবেলের ওপরের তীব্রতা শব্দের সেটি ক্ষতিকর। 173 হু নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা কত? নিরাপদ মাত্রা 45 ডেসিবেল। 174 মানুষের কান কত ডেসিবেল পর্যন্ত তীব্রতার শব্দ সহ্য করতে পারে? সেটা হয়ে যাবে 85 থেকে 90 ডেসিবেল। 175 শব্দ কি? শব্দ এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ। খুবই গুরুত্বপূর্ণ এটি। নেক্সট 176 দেখব শব্দ বিস্তারের জন্য কোন মাধ্যমের প্রয়োজন হয়? শব্দ বিস্তারের জন্য বাস্তব মাধ্যম, অর্থাৎ শব্দ শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না। বাস্তব মাধ্যম অর্থাৎ সেটা গ্যাসীয় হতে পারে, তরল হতে পারে বা কঠিন হতে পারে, কিন্তু শূন্য মাধ্যমের মধ্য দিয়ে শব্দ বিস্তার করতে পারে না। 177 স্থির এবং শুষ্ক বাতাসে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শব্দের বেগ কত? সঠিক উত্তর হবে 332 মিটার পার সেকেন্ড। 178 বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের বেগের কি পরিবর্তন হয়? বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বেড়ে যায়।
179, বায়ু বা গ্যাসের ঘনত্ব কমলে শব্দের বেগ কি রকম পরিবর্তন হয়? তখন শব্দের বেগ বেড়ে যায়। বায়ু বা গ্যাসের ঘনত্ব কমলে শব্দের বেগ বেড়ে যায়। 180, শব্দের প্রতিফলনের একটি ব্যবহারিক প্রয়োগের উদাহরণ দাও। শব্দের প্রতিফলনের একটি ব্যবহারিক উদাহরণ হলো ডাক্তারের স্টেথোস্কোপ যন্ত্র। 181, ফাঁকা হল ঘরে কথা বললে যে গম গম শোনা যায় সেটি আসলে কি? সেটি আসলে হলো শব্দের অনুরণন। নেক্সট দেখব 182 নম্বর প্রশ্ন, মেঘের গুড়গুড় শব্দ প্রকৃতপক্ষে কি? মেঘের গুড়গুড় শব্দ প্রকৃতপক্ষে মেঘ গর্জনের মূল শব্দের বহু প্রতিধ্বনির সমষ্টি। 183, ক্ষণস্থায়ী শব্দের রেস আমাদের মস্তিষ্কে কত সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়? সেটি হবে 10^1 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। 184, ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা ও প্রতিফলকের মধ্যে কমপক্ষে কত দূরত্ব থাকা দরকার? সেটি হয়ে যাবে 16.6 মিটার দূরত্ব থাকা দরকার শ্রোতা ও প্রতিফলকের মধ্যে যদি প্রতিধ্বনি শুনতে হয়। নেক্সট আমরা দেখব বিভিন্ন শ্রেণীর লিভার সমূহ। 185, দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত? দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা 1 থেকে বেশি হয়। 186, কয়েকটি তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ দাও। তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হলো মুখের চোয়াল, হাতা, বাস্কেট ঢাকনা, মানুষের হাত, এটি গুরুত্বপূর্ণ, পাউরুটির কাটা ছুরি প্রভৃতি। তারপর দেখো 187, তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত? তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা 1 চেয়ে কম হয়। দেখো কয়েকটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ দাও। প্রথম শ্রেণীর লিভার হলো তুলা দণ্ড, কাঁচি, ঢেঁকি, শাবল, বেলচা, কোদাল, সাঁড়াশি, নলকূপের হাতল, পেরেক তোলার যন্ত্র প্রভৃতি। তারপর 189, প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত? প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1 বেশি হতে পারে, 1 সমানও হতে পারে, অথবা 1 কমও হতে পারে, অর্থাৎ 3 রকমই পসিবিলিটি রয়েছে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে। দেখো 190, কয়েকটি দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ দাও। কয়েকটি দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হলো পাঞ্চ করার যন্ত্র, নৌকার দাঁড়, জিপি খোলার চাবি। নেক্সট, তাপ ও অবস্থার পরিবর্তন সম্বন্ধে আমরা কিছু প্রশ্ন উত্তর করে ফেলবো। 191, সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তা কি ধরনের তাপ? সেটি হলো বিকিরণ তাপ বা বিকিরণ তাপ। ওকে, নেক্সট, তাপ একটি কি? তাপ হলো একটি স্কেলার রাশি যার শুধুমাত্র মান রয়েছে, কোনো দিক নেই। 193, তাপ শক্তির মাত্রা কি? তাপ শক্তির মাত্রা হলো mL/T⁻², অর্থাৎ mL/T⁻²। নেক্সট, অবস্থার পরিবর্তনের সময় বস্তুতে তাপের পরিমাণ কেমন থাকে? বস্তুতে তাপের পরিমাণ পরিবর্তিত হয়। অবস্থার পরিবর্তনের সময় বস্তুতে তাপের পরিমাণও পরিবর্তিত হয়। 195, অবস্থার পরিবর্তনে তাপমাত্রা স্থির থাকে, উক্তিটি ঠিক না ভুল? উক্তিটি ঠিক। এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত? সেটি হয়ে যাবে 42,000 পার কেজি কেলভিন। বরফের আপেক্ষিক তাপ কত সিজিএস পদ্ধতিতে? সেটি হয়ে যাবে 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। খুবই গুরুত্বপূর্ণ এটি। 198, কিসে তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? সব থেকে বেশি আপেক্ষিক তাপ থাকে জলে। নেক্সট, 199 নম্বর প্রশ্ন আমরা দেখব কি বলছে। কোনো জলাশয়ের জল ঠান্ডায় জমে গেলেও মাছ ও অন্যান্য জলজ প্রাণী কিভাবে বেঁচে থাকে? কেননা জলাশয় শুধুমাত্র উপরের অংশটাই বরফ হয়, নিচের অংশে জল জমে না। রোদ্দুরে পড়ে থাকা কোনো হাতুড়ির ধাতব অংশটি কাঠের তুলনায় বেশি গরম মনে হয় কারণ লোহার তাপের সুপরিবাহী কাঠের তুলনায়। 201, থার্মোস্ট্যাটের কাজ কি? থার্মোস্ট্যাট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। মাইকা হলো তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী। 203, উলের পোশাক আমাদের শীতকালে গরম রাখে কারণ আমাদের শরীরে তাপ বের হতে দেয় না, অর্থাৎ উল তাপের কুপরিবাহী, অর্থাৎ আমাদের শরীর থেকে তাপ বেরোতেও দেয় না আর বাইরের তাপকে আমাদের শরীরের ভিতরে ঢুকতেও দেয় না। 204 দেখব,
কোন পদ্ধতিতে বায়ুশূন্য বাল্বের ফিলামেন্ট থেকে কাঁচ অবধি তাপ পৌঁছায়? সেটি হলো বিকিরণ পদ্ধতিতে। 205, গ্রীষ্মকালে হালকা রঙের পোশাক পরলে আরাম লাগে, কারণ হালকা রং তাপের ভালো বিচ্ছুরক হয়ে থাকে, যে জন্য স্কুলের জামা কিন্তু সাদা কালারের হয়ে থাকে। 206, একটি ধাতব টেবিলের উপর রাখা গরম কফির কাপ কোন পদ্ধতিতে তাপ বর্জন করে? সেটি হলো পরিবহন, পরিচালন ও বিকিরণ, তিনটি পদ্ধতিতেই সে তাপ বিকিরণ করে। 207, গরমের সময় আমরা পাখার তলায় আরাম বোধ করি, কারণ বায়ু চলাচলের গতি বাড়ায়, যার ফলে ঘাম বাষ্পীভূত হওয়ায় গতি বাড়ায়। ওকে, নেক্সট, সমুদ্রে স্নান করার পর ঠান্ডা লাগে কারণ শক্তি থেকে জল বাষ্পায়িত হওয়ার সময় লীন তাপ গ্রহণ করে। নেক্সট 209, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা উষ্ণতার সঙ্গে বৃদ্ধি পায়। হাইগ্রোমিটার যন্ত্রের দ্বারা মাপা হয় তরলের আপেক্ষিক ঘনত্ব মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের দ্বারা। তারপর বিশুদ্ধ জল ও লবণ জল, এদের মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক বেশি? লবণ জলের স্ফুটনাঙ্ক বেশি। একেবারে শূন্য স্থানে তরলের স্ফুটনাঙ্ক কি হবে? একেবারে শূন্য স্থানে তরলের স্ফুটনাঙ্ক, দেখো কি বলছে, একেবারে শূন্য স্থানে তরল যে কোনো উষ্ণতাতেই ফুটতে থাকে, অর্থাৎ তখন স্ফুটনাঙ্কের কোনো মান থাকে না। তারপর দেখো কি বলছে, হিম মিশ্রণের উষ্ণতা কত? হিম মিশ্রণের উষ্ণতা 23 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখব পদার্থের পরিবর্তন দেখব। 214 নম্বর প্রশ্ন, তাপ প্রয়োগ করলে পদার্থের অণুগুলোর গতিশক্তি কি হয়? বৃদ্ধি পায়। পদার্থের কয়টি অবস্থা? পদার্থের 5টি অবস্থা। প্লাজমা হলো লোনিজেড গ্যাস। বরফের গলনাঙ্ক কত? বরফের গলনাঙ্ক হলো 273 কেলভিন। ড্রাই আইস বা শুষ্ক বরফের ঊর্ধ্বপাতন উষ্ণতা কত? সেটি হলো 194 কেলভিন। যে উষ্ণতায় দ্রবণে দ্রাব ও দ্রাবক একসঙ্গে জমিয়ে কঠিনে পরিণত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইউটেটিক উষ্ণতা। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 220, প্রেসার কুকারের কার্যপ্রণালী নির্ভর করে বায়ুর চাপ ও জলের স্ফুটনাঙ্কের সমানুপাতিক সম্পর্কের উপর। পর্বতারোহীদের ক্ষেত্রে খাদ্যবস্তু সিদ্ধ করতে সমস্যা হয়, কারণ বায়ুমণ্ডলীয় চাপ কমে যাওয়ায় জলের স্ফুটনাঙ্ক খুব কমে যায়, সেই জন্য পর্বতারোহীদের ক্ষেত্রে খাদ্যবস্তু সিদ্ধ করতে সমস্যা হয়। কোনটির সাথে বাষ্পায়নের সম্পর্ক ব্যস্তানুপাত? বাষ্পায়নের সম্পর্ক ব্যস্তানুপাত বায়ুর চাপের সাথে। 223, কঠিন পদার্থের তরলে পরিণত হতে যে লিঙ্কটা প্রয়োজন তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফিউশনের লীন তাপ। একই উষ্ণতায় ফুটন্ত জল ও বাষ্পের ক্ষেত্রে বাষ্প দ্বারা ক্ষতির সম্ভাবনা বেশি থাকে, কারণ বাষ্পে লীন তাপ বেশি থাকে। বরফ গলনের লীন তাপ কত? বরফ গলনের লীন তাপ হলো 3.36 × 10⁵ জুল পার কেজি। নেক্সট আমরা রসায়নবিদ্যা অর্থাৎ কেমিস্ট্রির মধ্যে ঢুকে পড়লাম, এবং সেখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ তরলের পিএইচ এর ব্যাপারে জেনে নেব। দেখো, লেবুর রসের পিএইচ 2.2 থেকে 2.4, খুবই গুরুত্বপূর্ণ। মানব লালার পিএইচ এর ভ্যালু 6.5 থেকে 7.5। জলের পিএইচ এর ভ্যালু সবসময় 7 হয়ে থাকে, অর্থাৎ নিউট্রাল। মানব রক্তের পিএইচ এর ভ্যালু 7.4। সমুদ্রের জলের পিএইচ এর ভ্যালু 7.5 থেকে 8.5। ডিমের সাদা অংশের পিএইচ এর ভ্যালু 7.6 থেকে 8। বেকিং সোডার পিএইচ এর ভ্যালু 8.3। চুন জলের পিএইচ এর ভ্যালু 12। নেক্সট আমরা দেখব অ্যাসিড সম্পর্কিত কিছু তথ্য দেখে নেব। সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণে ফেনলপ্যাথলিনের বর্ণ কেমন হয়? সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণে ফেনলপ্যাথলিনের বর্ণ হয় লাল বা গোলাপি। ওকে, নেক্সট, কোন ধরনের অ্যাসিড বেশি তীব্র? সেটি হলো এটা লঘু অ্যাসিড হবে না, এটা হবে ঘন অ্যাসিড। ঘন অ্যাসিড সব থেকে বেশি তীব্র। লেবুতে কোন অ্যাসিড থাকে? সেটা হলো সাইট্রিক অ্যাসিড থাকে। বিলীয়মান রং তৈরি করতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কোনটি মেশানো হয়? সেটা হলো ফেনলপ্যাথলিন।
ফেনোলফথ্যালিন মেশানো হয়। 238 মিউরিয়েটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড কাকে বলা হয়? তাকে বলা হয় লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। অয়েল অফ ভিট্রিয়ল বা রসায়নের রাজা কাকে বলা হয়? সেটি হলো সালফিউরিক অ্যাসিডকে। অ্যাকোয়া ফর্টিস বা শক্তিশালী জল কাকে বলা হয়? সেটি হলো নাইট্রিক অ্যাসিডকে। অলিয়মান বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কাকে বলা হয়? সেটি হলো পাইরোসালফিউরিক অ্যাসিডকে। নেক্সট আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 242 কি বলছে? তীব্র জল শোষক অ্যাসিড কোনটি? তীব্র জল শোষক অ্যাসিড হলো গাঢ় সালফিউরিক অ্যাসিড। রসায়নের রাজা কোন পদার্থকে বলা হয়ে থাকে? রসায়নের রাজা বলা হয়ে থাকে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডকে বলা হয়ে থাকে। HCl প্রথম তৈরি করেন কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হয়ে যাবে প্রিস্টলি। প্রশম দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কেমন হয়? প্রশম দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হয় কমলা। চিলি সলপিটারের সংকেত কি? চিলি সলপিটারের সংকেত হলো NaNO3। সিরাপ ও ঔষধ তৈরি করতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহৃত হয়। চিলি সলপিটার কোন মহাদেশে সব থেকে বেশি পাওয়া যায়? সেটি হলো দক্ষিণ আমেরিকাতে। নেক্সট আমরা দেখব 249 সামুদ্রিক অ্যাসিড কোন অ্যাসিডকে বলা হয়ে থাকে? সামুদ্রিক অ্যাসিড বলা হয়ে থাকে HCl কে। অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিড থাকে? সেটি হলো সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এবং কার্বলিক অ্যাসিড থাকে অ্যাসিড বৃষ্টিতে। স্বর্ণকারেরা কোন অ্যাসিড মিশ্রণ ব্যবহার করেন? স্বর্ণকারেরা অ্যাকোয়া রিজিয়া ব্যবহার করেন। অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ কি? এটি হলো 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তন নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ। খুবই গুরুত্বপূর্ণ, 3:1 অনুপাতে থাকে। এটা হলো HCl এবং এটা হলো HNO3। নেক্সট, মার্বেল পাথরের ইমারত কোন অ্যাসিডের সংস্পর্শে ক্ষতিগ্রস্ত হয়? সেটি হলো সালফিউরিক অ্যাসিড। তারপর দেখব কয়েকটি গুরুত্বপূর্ণ ধাতুর সংকর ও তাদের ব্যবহার। ব্রোঞ্জের ব্যবহার কি? বাসনপত্র, মূর্তি, ঘণ্টা, অলংকার প্রভৃতি তৈরিতে ব্রোঞ্জ ব্যবহার করা হয়ে থাকে। 255 জার্মান সিলভারের উপাদান কি? জার্মান সিলভারের উপাদান হলো কপার, জিঙ্ক ও নিকেল। জার্মান সিলভারের ব্যবহার কি? বাসনপত্র, ফুলদানি, শৌখিন দ্রব্য প্রস্তুতিতে ব্যবহার করা হয় জার্মান সিলভার। ডুলারোমিন ধাতু সংকরের উপাদান কি কি? ডুলারোমিন ধাতু সংকরের উপাদান অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ। 258 ডুলারোমিনের ব্যবহার কি? ডুলারোমিনের ব্যবহার হলো বিমান, মোটর গাড়ির বিভিন্ন অংশ, যানবাহন প্রস্তুতে ডুলারোমিন ব্যবহার করা হয়। তারপর দেখো নিকেল স্টিল ধাতু সংকরের উপাদান কি? নিকেল স্টিল ধাতু সংকরের উপাদান হলো আয়রন এবং নিকেল। নেক্সট দেখব 260 পিতল ধাতু সংকরের উপাদান কি? কপার ও জিঙ্ক দিয়ে মিলিয়ে তৈরি হয়ে যায় পিতল। পিতলের ব্যবহার কি? বাসনপত্র, বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে পিতল ব্যবহার করা হয়। কাঁসা ধাতু সংকরের উপাদান কি? কপার এবং টিন। তারপর দেখব 263 কাঁসার ব্যবহার কি? বাসনপত্র, মূর্তি, মুদ্রা, ঘণ্টা ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। 264 ব্রোঞ্জ ধাতু সংকরের উপাদান কি? ব্রোঞ্জ ধাতু সংকরের উপাদান হলো কপার এবং টিন। তারপর দেখব রাংঝাল ধাতু সংকরের উপাদান কি? রাংঝাল ধাতু সংকরের উপাদান হলো সীসা এবং টিন। নেক্সট আমরা দেখব 266 নম্বর প্রশ্ন রাংঝালের ব্যবহার কি? ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয় রাংঝাল। নেক্সট আমরা জীববিদ্যা অর্থাৎ বায়োলজির মধ্যে ঢুকে পড়বো। দেখো এখানে সালোক সংশ্লেষ ও শোষণ সংক্রান্ত তথ্য সমূহ দেখে নেব। দেখো 267 সালোক সংশ্লেষে সক্ষম উদ্ভিদ মূল কোনটি? সালোক সংশ্লেষে সক্ষম উদ্ভিদ মূল হলো অর্কিড গুলঞ্চের মূল। 268 সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ কোনটি? সেটা হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড। 269 সালোক সংশ্লেষের হার সবচেয়ে বেশি কার? সেটি হলো ক্লোরেল্লা নামক সামুদ্রিক শৈবালের। এটিপি তৈরির পদ্ধতির নাম কি? এটিপি তৈরির পদ্ধতির নাম হলো ফটোফসফোরাইলেশন। সালোক সংশ্লেষের কয়টি ও কি কি দশা রয়েছে? দুটি দশা রয়েছে, একটি হলো অন্ধকার দশা এবং আরেকটি হলো আলোক দশা। তারপর শোষণ কি? শোষণ হলো এক প্রকার অপচিতি বিপাক। তারপর হিমোগ্লোবিন মেরুদণ্ডী প্রাণীদের কোথায় থাকে?
হিমোগ্লোবিন মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্তকণিকায় থাকে। হিমোগ্লোবিন অমেরুদণ্ডী প্রাণীদের কোথায় থাকে? সেটি হলো রক্তরসে থাকে। প্রধান শোষণ বস্তু কি? প্রধান শোষণ বস্তু হলো গ্লুকোজ। শোষণ প্রধানত কয় প্রকার? শোষণ প্রধানত দুই প্রকার, সবাত শোষণ এবং অবাত শোষণ। ক্রেবস চক্র কোথায় ঘটে? ক্রেবস চক্র কোষের মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে। ক্রেবস চক্রের অপর নাম কি? ক্রেবস চক্রের অপর নাম সাইট্রিক অ্যাসিড চক্র বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। খুবই গুরুত্বপূর্ণ এটি। নেক্সট 179 নম্বর প্রশ্ন দেখব। সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? পাতার মেসোফিল কলার ক্লোরোফিল যুক্ত অংশে সালোক সংশ্লেষ সংঘটিত হয়। সালোক সংশ্লেষের প্রধান অঙ্গাণু কি? সালোক সংশ্লেষের প্রধান অঙ্গাণু হলো ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষে সক্ষম জীব কারা? প্রধানত সবুজ উদ্ভিদ। এছাড়াও ব্যতিক্রম কিছু রয়েছে, দেখো। সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনগুলো? সেগুলো হলো ইউগ্লিনা ক্রাইসামিবা। ইউগ্লিনা ক্রাইসামিবা হলো সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কোনগুলো? সেগুলো হলো সমস্ত ছত্রাক এবং স্বর্ণলতা উদ্ভিদ সালোক সংশ্লেষে অক্ষম। সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া কোনগুলি? সেগুলো হলো রোডোসিউডোমোনাস এবং ক্লোরোবিয়াম। রোডোসিউডোমোনাস এবং ক্লোরোবিয়াম এই দুটো ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ করতে পারে। নেক্সট 185 নম্বর প্রশ্ন দেখব। কি বলছে? অ্যামিবা স্পঞ্জ হাইড্রা কিভাবে শ্বাসকার্য চালায়? এরা দেহতল দিয়ে শ্বাসকার্য চালায়। কেঁচো জোঁক কিভাবে শ্বাসকার্য চালায়? এরা ভিজে ত্বক দিয়ে শ্বাসকার্য চালায় কেঁচো জোঁক। মাকড়সা কাঁকড়া বিছের শ্বাসঅঙ্গ কি বুকলাং বা বই? সেটি হলো কি? সেটা হলো ফুসফুস। শামুক ঝিনুকের শ্বাসঅঙ্গ কি? শামুক এবং ঝিনুকের শ্বাসঅঙ্গ হলো ফুলকা এবং পালমোনারি স্যাক। চিংড়ি রাজকাঁকড়ার শ্বাসঅঙ্গ কি? চিংড়ি এবং রাজকাঁকড়ার শ্বাসঅঙ্গের নাম হলো বুকগিল বা বই ফুলকা। মাছের শ্বাসঅঙ্গ কি? মাছের শ্বাসঅঙ্গ হলো ফুলকা। কই, মাগুর, শিঙি ইত্যাদির জিওল মাছের অতিরিক্ত কি থাকে? অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, যে জন্য এই মাছগুলি ডাঙাতেও অনেকক্ষণ বেঁচে থাকে। মায়োটম পেশি কাদের দেখা যায়? মায়োটম পেশি দেখা যায় মাছেদের। ব্যাঙাচির শ্বাসযন্ত্র কি? ব্যাঙাচির শ্বাসযন্ত্র হলো বহিঃফুলকা। ব্যাঙের প্রধান শ্বাসযন্ত্র কি? প্রধানত ফুসফুস, কিন্তু এরা ভিজে চামড়ার মাধ্যমেও শ্বাসকার্য চালাতে পারে। 295 নম্বর প্রশ্ন আমরা দেখব। কি বলছে? সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীদের প্রধান শ্বাসযন্ত্র কি? সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীদের প্রধান শ্বাসযন্ত্র হলো ফুসফুস। নেক্সট, কে শীতকালে শীত ঘুম দেয়? সেটি হলো ব্যাঙ। তারপর উড়ন্ত পাখিদের ফুসফুসের সঙ্গে কয়টি বায়ুথলি থাকে? উড়ন্ত পাখিদের ফুসফুসের সঙ্গে মোট 9টি বায়ুথলি থাকে। নেক্সট আমরা দেখব 298 নম্বর প্রশ্ন। মানুষের প্রধান শ্বাস অঙ্গ কি? সেটি হলো ফুসফুস। মানুষের বাম ফুসফুস কয়টি খণ্ডে বিভক্ত? সেটি হলো 2টি খণ্ডে বিভক্ত। মানুষের ডান ফুসফুস কয়টি খণ্ডে বিভক্ত? সেটি 3টি খণ্ডে বিভক্ত। ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত থাকে? ফুসফুস প্লুরা নামক একটি পর্দা দ্বারা আবৃত থাকে। অন্ধকার দশা কোথায় ঘটে? অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে ঘটে। আলোক দশা কোথায় ঘটে? আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানায় ঘটে। কোন কোন সময় সালোক সংশ্লেষ ও শোষণের হার সমান হয়? সেটি হলো ভোরবেলা এবং গোধূলিতে। 305 ক্লোরোফিল অণুতে কোন মৌল থাকে? সেটি হলো ম্যাগনেসিয়াম। খুবই গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষায় এসেছে। সালোক সংশ্লেষে অংশগ্রহণকারী দুটি উৎস কি কি? সেটি হলো NADP এবং ADP, এই দুটো অংশগ্রহণকারী দুটি উৎস। তারপর আমরা দেখব কি মানুষের শ্বাসকার্যের দুটি পর্যায় কি? একটা হলো প্রশ্বাস এবং নিঃশ্বাস। রক্তে কিভাবে অক্সিজেন পরিবহন হয়? অক্সি হিমোগ্লোবিন গঠনের মাধ্যমে অক্সিজেন পরিবহন হয়। এরপর দেখব পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যসমূহ। স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন কোনগুলি? সেগুলো হলো ভিটামিন A, D, E এবং K। ভিটামিন A, D, E এবং K এই ভিটামিনগুলো স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন। তারপর 310 স্বভোজী পুষ্টি দেখা যায় কোন উদ্ভিদে? স্বভোজী পুষ্টি দেখা যায় সবুজ উদ্ভিদে। মৃতজীবী পুষ্টি দেখা যায় কার ক্ষেত্রে? সেটি হলো ছত্রাকে। মিথজীবী পুষ্টি দেখা যায় কার ক্ষেত্রে? সেটি হলো রাইজোবিয়াম, লাইকেন এবং গজপিপুল।
আংশিক পরজীবী পুষ্টি দেখা যায় কার ক্ষেত্রে? সেটি হলো চন্দন গাছে। সম্পূর্ণ পরজীবী পুষ্টি দেখা যায় কার ক্ষেত্রে? সেটি হলো কলসপত্রী এবং সূর্য শিশির। সম্পূর্ণ পরজীবী পুষ্টি এই দুটো উদ্ভিদে দেখা যায়। 315 নম্বর প্রশ্ন আমরা দেখব, উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় কিসের অভাবে? নাইট্রোজেন, লৌহ, ম্যাগনেসিয়াম ইত্যাদির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়। মানুষের রক্তে 100 ml গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত? সেটি হলো 80 থেকে 120 মিলিগ্রাম। HCl কোথা থেকে নিঃসৃত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl নিঃসৃত হয় পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে। শরীরে ইউরিক উৎপন্ন হয় কোথায়? সেটি হলো যকৃতে। আয়োডিনের অভাবে প্রাণীদেহে কি রোগ হয়? আয়োডিনের অভাবে গয়টার বা গলগণ্ড রোগ হয়। লোহার অভাবে প্রাণীদেহে কি রোগ হয়? সেটি হলো রক্তাল্পতা বা অ্যানিমিয়া। ঠিক আছে, অ্যানিমিয়া রোগ হয়ে থাকে লোহার অভাবে। নেক্সট, উদ্ভিদের পুষ্টি পর্যায় কয়টি? সেটি হলো 2টি, সংশ্লেষ এবং আত্তীকরণ। প্রাণীদেহে পটাশিয়ামের অভাবে কি লক্ষণ প্রকাশিত হয়? সেটি হলো স্নায়ু দৌর্বল্য এবং অনিয়ম হৃদস্পন্দন। লিপিডের তাপন মূল্য কত? সেটি হলো 9.3 ক্যালোরি প্রতি গ্রাম। তারপর আমরা দেখব 324 নম্বর প্রশ্ন কি বলছে, কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক কোনগুলি? কার্বোহাইড্রেটকে ভেঙে দেয় এই রকম উৎসেচক হলো টায়ালিন, মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ এবং অ্যামাইলেজ। প্রোটিন ভঙ্গক উৎসেচক কোনগুলি? প্রোটিনকে ভাঙে এমন উৎসেচক হলো পেপসিন, কাইমোট্রিপসিন। লিপিড ভঙ্গক উৎসেচক কোনগুলি? অর্থাৎ লিপিডকে উৎসেচক ভাঙে কোনটি? সেটা হলো লাইপেজ। তারপর শর্করা ও লিপিডের মূল উপাদানগুলি কোনগুলো? শর্করা ও লিপিডের মূল উপাদান হলো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। প্রোটিনের মূল উপাদান কোনগুলো? প্রোটিনের মূল উপাদান হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। 329, শর্করা উদ্ভিদ দেহ ও প্রাণীদেহে কি হিসাবে সঞ্চিত থাকে? শর্করা উদ্ভিদ দেহ এবং প্রাণীদেহে স্টার্চ ও গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত থাকে। শর্করার সরল রূপ কি? সেটি হলো গ্লুকোজ বা সরল শর্করা। প্রোটিনের সরল রূপ কি? প্রোটিনের সরল রূপ হলো অ্যামাইনো অ্যাসিড। নেক্সট আমরা দেখব 232 নম্বর প্রশ্ন, লিপিডের সরল রূপ কি? লিপিডের সরল রূপ হলো ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। 333, পূর্ণবয়স্ক পুরুষদের দৈনিক গড়ে কত ক্যালোরি শক্তির প্রয়োজন হয়? সেটি হলো 2500 থেকে 3000 ক্যালোরি শক্তি প্রয়োজন হয়। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের উৎস কি? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের উৎস হলো গম, চিনি, আলু প্রভৃতি। প্রোটিন জাতীয় খাদ্যের উৎস কোনগুলি? সেগুলো হলো মাছ, মাংস, ডিম, ডাল ইত্যাদি। ফ্যাট জাতীয় খাদ্যের উৎস কোনগুলো? সেগুলো হলো ঘি, মাখন, বাদাম, নারকেল ইত্যাদি। কার্বোহাইড্রেটের তাপন মূল্য কত? সেটা হলো 4.0 ক্যালোরি প্রতি গ্রাম। প্রোটিনের তাপন মূল্য কত? 4.1 ক্যালোরি প্রতি গ্রাম। জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলো? সেগুলো হলো ভিটামিন সি, পি এবং বি কমপ্লেক্স। এই তিনটে ভিটামিন জলে দ্রবণীয় হয়ে থাকে। নেক্সট আমরা করব কিছু উল্লেখযোগ্য ভিটামিন, কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনের ব্যাপারে আমরা দেখে নেব। 340, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। ভিটামিন এর উৎস কি কি? সেগুলো হলো বাঁধাকপি, পাকা আম, টমেটো, গাজর, কড ও হাঙর মাছের যকৃৎ নিঃসৃত তেল। রাতকানা কোন ভিটামিনের অভাবজনিত রোগ? ভিটামিন এ এর প্রভাবে বা অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হলো থিয়ামিন। ভিটামিন বি1 এর উৎস কি? ভিটামিন বি1 এর উৎস হলো ডিমের কুসুম, ঢেঁকি ছাঁটা চাল, বাদাম, ডাল এবং ফুলকপি, লেটুস শাক। বেরি কোন ভিটামিনের অভাবজনিত রোগ? ভিটামিন বি1 এর অভাবে মানুষের শরীরে বেরি রোগ হয়ে থাকে। নেক্সট আমরা দেখব ভিটামিন বি12। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হলো রাইবোফ্ল্যাভিন। না নেক্সট, ভিটামিন বি2 এর উৎসগুলি কোনগুলো? সেগুলো হলো যকৃৎ, বৃক্ক, ডিমের সাদা অংশ, ইস্ট, নোটে শাক, অঙ্কুরিত গম, কলমি শাক এবং পালং শাক থেকে আমরা ভিটামিন বি2 পেয়ে থাকি। নেক্সট, ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি? সেটা হলো পাইরিডক্সিন। ভিটামিন বি9 এর রাসায়নিক নাম কি? সেটা হলো ফলিক অ্যাসিড।
তারপর যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো ভিটামিন বি টুয়েলভ। দেখো ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন হলো ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম। নেক্সট ভিটামিন সি এর রাসায়নিক নাম, ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড, বহুবার পরীক্ষায় এসেছে। ওকে, নেক্সট ভিটামিন সি এর উৎস কোনগুলো? ভিটামিন সি এর উৎস হলো আমলকি, লেবু, পেয়ারা এবং মাতৃদুগ্ধ। স্কারভি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? স্কারভি রোগ হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে। 354 ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো আর্গো ক্যালসিফেরল এবং ক্যালো ক্যালসিফেরল। তারপর দেখো ভিটামিন ডি এর উৎস কোনগুলো, অর্থাৎ কোথা থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি, সেগুলো হলো উদ্ভিজ তেল, কড, হ্যালিবার্ট প্রভৃতি মাছের যকৃৎ থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। 356 বাচ্চাদের রিকেট ও বড়দের অ্যাস্টিওম্যালেসিয়া কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? বাচ্চাদের রিকেট রোগ ও বড়দের অস্টিওম্যালেসিয়া রোগটি হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে। নেক্সট ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টকোফেরল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট আমরা দেখব 358 নম্বর প্রশ্ন, ভিটামিন ই এর উৎস কোনগুলো? ভিটামিন ই এর উৎস হলো লেটুস শাক, মটরশুঁটি, মাছ, ডিম, মাংস। বন্ধ্যাত্ব কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? বন্ধ্যাত্ব ভিটামিন ই এর অভাবে হয়ে থাকে। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন। ভিটামিন কে এর উৎসগুলি কোনগুলো? সেগুলো হলো টাটকা শাকসবজি, পালং শাক, টমেটো, বাঁধাকপি, সয়াবিন, দুধ এবং মাংস ইত্যাদি ভিটামিন কে এর উৎস। 362 রক্তক্ষরণ বা হেমারেজ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? সেটি হলো ভিটামিন কে এর অভাবে হয়ে থাকে, অর্থাৎ ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে। নেক্সট আমরা দেখব সংবহন সংক্রান্ত তথ্যসমূহ। 363 কিসের জন্য রক্ত বাহের ভিতরে জমাট বাঁধে না? সেটি হলো হেপারিনের জন্য। রক্তে হেপারিন উপস্থিত থাকার ফলে আমাদের শরীরের ভিতরে রক্ত জমাট বাঁধে না। রক্ত তঞ্চনে সাহায্য করে কোন উৎসেচক? সেটা হলো থ্রম্বোকাইনেজ উৎসেচক। অ্যালার্জি প্রতিরোধ করে কে? সেটি হলো ইওসিনোফিল শ্বেতকণিকা। ইওসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করে। অধিক অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয় কিসের মাধ্যমে? অধিক অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয় ফুসফুসীয় শিরার মাধ্যমে। নেক্সট অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয় কিসের মাধ্যমে? অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত প্রবাহিত হয় ফুসফুসীয় ধমনীর মাধ্যমে। রক্তবাহের ভিতরে রক্তে জমাট বাঁধার পদ্ধতিকে কি বলা হয়? রক্তবাহের ভিতরে অর্থাৎ আমাদের শরীরের ভিতরে যদি রক্ত জমাট বেঁধে যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় থ্রম্বোসিস। রক্তবাহের বাইরে রক্ত জমাট বাঁধার পদ্ধতিকে কি বলা হয়? সেটাকে বলা হয় রক্ততঞ্চন বা হিমোসেস্টিস। অর্থাৎ আমাদের শরীরের বাইরে রক্ত জমাট বাঁধার পদ্ধতিকে বলা হয় রক্ততঞ্চন। নেক্সট আমরা দেখব 370 নম্বর প্রশ্ন, রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? সেটি হলো ও গ্রুপ। এবং রক্তের কোন গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়? সেটি হলো এবি গ্রুপকে। নেক্সট 372 লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে সেই অবস্থাকে কি বলা হয়? সেটিকে বলা হয় পলিসাইথিমিয়া। 373 লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে গেলে সেটাকে কি বলা হয়? সেটিকে বলা হয় অ্যানিমিয়া। রক্তের নাইট্রোজেন ঘটিত পদার্থ কোনগুলো? সেগুলো হলো ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড নাইট্রোজেন ঘটিত পদার্থ। রক্তকণিকার উৎসস্থল কোনটি? সেটি হলো লাল অস্থিমজ্জা। রক্তকণিকার ধ্বংসের স্থান কোনটি? সেটি হলো যকৃৎ ও প্লীহা। রক্ত কি? রক্ত হলো অস্বচ্ছ লবণাক্ত ক্ষারধর্মী সংযোজক কলা। নেক্সট আমরা দেখব 378 নম্বর প্রশ্ন, একজন সুস্থ স্বাভাবিক উচ্চতাযুক্ত প্রাপ্ত মানুষের রক্তের পরিমাণ কত? সেটি হলো 5000 সিসি বা 5 লিটার। রক্তের উপাদান কোনগুলো? রক্তের উপাদান হলো রক্তকণিকা। কি কি? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা এবং রক্তরস। 380 একজন শুষ্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ কত হতে পারে? সেটি হলো 120 থেকে 80 mmHg। এটি হলো স্বাভাবিক মানুষের রক্তচাপ। 381 আমরা দেখব লোহিত রক্তকণিকার কাজ কি? প্রধানত অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করা
এবং অন্যান্য বস্তু পরিবহন করা লোহিত রক্তকণিকার কাজ। শ্বেত রক্তকণিকার কাজ কি? শ্বেত রক্তকণিকার কাজ হলো জীবাণু ধ্বংস এবং রোগ প্রতিরোধ করা। 383 কাজ কি? 383 নম্বর প্রশ্ন দেখো, অণুচক্রিকার কাজ কি? রক্ত তঞ্চনে সাহায্য করা অণুচক্রিকার কাজ। 384 নম্বর প্রশ্ন, রক্তে একজন সুস্থ প্রাপ্ত বয়স্ক মানুষের হিমোগ্লোবিনের পরিমাণ কত? গড়ে 14.5 গ্রাম পার 100 মিলি রক্তে, এটি হলো স্বাভাবিক হিমোগ্লোবিনের পরিমাণ। 385, লোহিত কণিকার জীবনকাল কত? লোহিত কণিকার জীবনকাল হলো 120 দিন। এই প্রশ্নটি বহুবার পরীক্ষায় এসেছে। তারপর শ্বেত কণিকার গড় আয়ু কত? শ্বেত কণিকার গড় আয়ু হলো 1 থেকে 15 দিন। অণুচক্রিকার গড় আয়ু কত? অণুচক্রিকার গড় আয়ু 3 থেকে 10 দিন। নেক্সট আমরা দেখব 388 নম্বর প্রশ্ন, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন কত? সেটি হলো গড়ে 72 বার প্রতি মিনিটে। 389, শ্বেত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় অত্যাধিক বৃদ্ধি পাওয়াকে কি বলা হয়? সেটিকে বলা হয় লিউকেমিয়া, যাকে এক কথায় বলা হয় ব্লাড ক্যান্সার। শ্বেত কণিকার সংখ্যা যদি খুব বেশি পরিমাণে হয়ে যায় সেটাকে বলা হয় লিউকেমিয়া। 390, শ্বেত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাওয়াকে কি, এটা হবে বৃদ্ধি নয়, এটা হবে কমে যাওয়াকে বলা হয়, কেননা একটু আগে দেখলাম বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? তো কমে যাওয়ার অবস্থাকে কি বলা হয়? সেটা হয় লিউকোসাইথেমিয়া। নেক্সট 391, অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়াকে কি বলে? অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়াকে বলা হয় থ্রম্বোসাইটোসিস। 392, অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে অবস্থাকে কি বলা হয়? সেটাকে বলা হয় থ্রম্বোসাইটোপিনিয়া বা পারপিউরা। নেক্সট 393, উদ্ভিদের রসের উৎস স্রোতের জন্য দায়ী কোন কলা? সেটা হলো জাইলেম কলা। উদ্ভিদের সংবহন কলা কোনগুলি? সেটা হলো জাইলেম এবং ফ্লোয়েম। ফ্লোয়েম কলার কাজ কি? পাতায় প্রস্তুত খাদ্যরস উদ্ভিদ দেহের সমস্ত অংশে ছড়িয়ে দেওয়া হলো ফ্লোয়েম কলার কাজ। 396, পরিণত অবস্থায় মানুষের লোহিত কণিকা কেমন? সেটি হলো নিউক্লিয়াস বিহীন ও দ্বি অবতল বিশিষ্ট। 397, মানব হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে যায় কিসের মাধ্যমে? সেটি হলো ফুসফুসীয় ধমনীর মাধ্যমে। 398, রক্তে দুটি অজৈব উপাদান থাকে, সেগুলো কি কি? সেগুলো হলো সোডিয়াম ও পটাশিয়াম। রক্তে দুটি জৈব উপাদান থাকে, সেগুলো কি কি? সেগুলো হলো গ্লুকোজ এবং অ্যালবুমিন। নেক্সট আমরা দেখব 400 নম্বর প্রশ্ন, রক্তে অবস্থিত ফ্যাট কোনগুলি? সেগুলো হলো কোলেস্টেরল এবং প্রশমিত ফ্যাট। লোহিত কণিকার অত্যাধিক ধ্বংসজনিত কারণে কি হয়? লোহিত কণিকার অত্যাধিক ধ্বংসজনিত কারণে হয় সিকেল সেল অ্যানিমিয়া সৃষ্টি হয়। অত্যাধিক রক্তক্ষরণের কারণে লোহার অভাবে কি হয়? সেটি হয় নর্মোসাইটিক অ্যানিমিয়া। অত্যাধিক রক্তক্ষরণের কারণে নর্মোসাইটিক অ্যানিমিয়া হয়ে থাকে। 403, হৃৎপিণ্ডের সংকোচন ও অপসারণকে কি বলা হয়? সেটাকে বলা হয়, সংকোচনকে বলা হয় সিস্টোল এবং অপসারণকে বলা হয় ডায়াস্টোল। মানব হৃৎপিণ্ডে পেসমেকার নাম কি? মানব হৃৎপিণ্ডে পেসমেকারের নাম হলো সায়ানো অ্যাট্রিয়াল লোড। RH ফ্যাক্টর কি? RH হলো এক প্রকার অ্যান্টিজেন। রেসাস বানরের নাম অনুসারে এই রেসাস ফ্যাক্টরটির নাম করা হয়েছে বা RH ফ্যাক্টরটির নাম করা হয়েছে। 406, জল সংবহন তন্ত্র দেখা যায় কোন মাছের? সেটি হলো তারা মাছের। মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় কোন প্রাণীর ক্ষেত্রে? সেটি হলো আরশোলা, চিংড়ি, শামুক ইত্যাদির ক্ষেত্রে মুক্ত সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায়। নেক্সট 408 নম্বর প্রশ্ন, বদ্ধ সংবহন তন্ত্র কোন প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? সেগুলো হলো কেঁচো, ব্যাঙ এবং মানুষের ক্ষেত্রে বদ্ধ সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায়। 409, মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ? সেটি হলো 4টি। মানুষের হৃৎপিণ্ডের বাম নিলয়ের কাজ কি? বাম নিলয়ের কাজ হলো অক্সিজেন সমৃদ্ধ রক্তকে মহাধমনীর সংবাহিত করা। তারপর 411, মানব হৃৎপিণ্ডের ডান নিলয়ের কাজ কি? সেটি হলো ফুসফুসীয় ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চালনা করা হলো ডান নিলয়ের কাজ। নেক্সট আমরা দেখব 412 নম্বর প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের বাম অলিন্দের কাজ কি? বাম অলিন্দের কাজ হলো মুহা শিরা দ্বারা আনিত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করা
এবং মানব হৃৎপিণ্ডের ডান অলিন্দের কাজ কি? সেটা হলো ফুসফুসীয় শিরা দ্বারা আনিত অক্সিজেন রক্ত গ্রহণ করা। হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? সেটিকে বলা হয় পেরিকার্ডিয়াম। খুবই গুরুত্বপূর্ণ। নীলাভ রক্ত দেখা যায় কোন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে? সেটি হলো কবচী শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে নীলাভ রক্ত দেখা যায়। হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হলো লৌহ গঠিত রঞ্জক পদার্থ। হিমোসায়ানিন কি? হিমোসায়ানিন হলো তাম্র গঠিত রঞ্জক পদার্থ। হিমোলিম্ফ কি? হিমোলিম্ফ হলো পতঙ্গ দেহে বাহিত রক্ত। তারপর ভেনাস হৃৎপিণ্ডে কি ধরনের রক্ত এবং কাজের ক্ষেত্রে দেখা যায়? অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয় ভেনাস হৃৎপিণ্ডে, এটি দেখা যায় মাছেদের ক্ষেত্রে। নেক্সট আমরা দেখব রেচন সংক্রান্ত কিছু তথ্য সমূহ। রেচন তন্ত্র সমূহ দেখব। 420 বান তেল রেচন পদার্থ দেখতে পাওয়া যায় কোন উদ্ভিদে? বান তেল রেচন পদার্থ পাওয়া যায় লেবু গাছের পাতা ও ফল, ইউক্যালিপটাসের পাতায়, লবঙ্গের ফুল ইত্যাদিতে। তারপর 421 ট্যানিন রেচন পদার্থ কোন কোন উদ্ভিদে পাওয়া যায়? সেটি হলো চা, হরিতকি ইত্যাদিতে। 422 বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কি? নেফ্রন। 423 মূত্রের অস্বাভাবিক উপাদান কোনগুলো? মূত্রের অস্বাভাবিক উপাদানগুলো হলো গ্লুকোজ, অ্যালবুমিন, বিলিরুবিন এবং কিটোন বডি। একজন সুস্থ মানুষের দৈনিক মূত্রের পরিমাণ কত? এটা হচ্ছে মূত্রের পরিমাণ কত, সেটি হলো 1.5 থেকে 2 লিটার। মূত্রের প্রোটিনের অস্বাভাবিক উপস্থিতিকে কি বলা হয়? সেটিকে বলা হয় প্রোটিনিউরিয়া। প্রোটিনিউরিয়া বলা হয় যদি মূত্রে প্রোটিনের পরিমাণ অস্বাভাবিক থাকে। মূত্রে হিমোগ্লোবিনের উপস্থিতিকে কি বলা হয়? সেটিকে বলা হয় হিমোগ্লোবিনিউরিয়া। নেক্সট আমরা দেখব 427 নম্বর প্রশ্ন। রেচন কি? রেচন হলো অপচিতি বিপাক, এর ফলে দেহের শুষ্ক ওজন হ্রাস পায়। উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ কোনগুলো? সেগুলো হলো কুইনাইন, নিকোটিন, ডাটুরিন এবং রেসারপিন। এগুলো হলো নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। প্রাণীদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ কোনগুলো? সেগুলো হলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন এইগুলো। উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ কোনগুলো? সেগুলো হলো গদ, তরুক্ষীর, রজন এইগুলো। তারপর 431 প্রাণীদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ কোনগুলো? প্রাণীদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ হলো কিটোন বডি, কার্বন ডাই অক্সাইড। উদ্ভিদের কার্বন যুক্ত রেচন পদার্থ কোনটি? সেটা হলো ট্যানিন। ট্যানিন হলো উদ্ভিদের কার্বন যুক্ত রেচন পদার্থ, গুরুত্বপূর্ণ। প্রাণীদের কার্বন যুক্ত রেচন পদার্থ কোনটি? প্রাণীদের কার্বন যুক্ত রেচন পদার্থ হলো কার্বন ডাই অক্সাইড। সিস্টোলিথ রেচন পদার্থ দেখা যায় কোন উদ্ভিদে? সিস্টোলিথ রেচন পদার্থ দেখা যায় বট ইত্যাদি উদ্ভিদে। তারপর 435 নম্বর প্রশ্ন দেখব। রাফাইডাস রেচন পদার্থ দেখতে পাওয়া যায় কোন উদ্ভিদে? রাফাইডাস রেচন পদার্থ দেখতে পাওয়া যায় ওল, কচু, কচুরি পানাতে। নেক্সট আমরা দেখব উদ্ভিদের উপক্ষার সমূহ কি কি রয়েছে দেখো। 436 মরফিন কোথায় পাওয়া যায়? মরফিন আপেল গাছের কাঁচা ফলের ত্বকে দেখতে পাওয়া যায়। মরফিন কিসের জন্য ব্যবহৃত হয়? ব্যথা বেদনা উপশম এবং গাঢ় নিদ্রার প্রয়োজনে মরফিন ব্যবহৃত হয়। ডাটুরিন কোথায় পাওয়া যায়? ডাটুরিন পাওয়া যায় ধুতরা গাছের পাতা এবং ফলে। ডাটুরিনের কাজ কি? ডাটুরিন হাঁপানির ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। স্ট্রিকনিন কোথায় পাওয়া যায়? স্ট্রিকনিন কুচেলা গাছের বীজ। স্ট্রিকনিন হলো কুচেলা গাছের বীজ। তারপর দেখো স্ট্রিকনিনের কাজ কি? স্ট্রিকনিনের কাজ হলো পেটের পীড়ার ঔষধ তৈরি করতে স্ট্রিকনিন ব্যবহার করা হয়। ক্যাফেইন কোথায় পাওয়া যায়? ক্যাফেইন পাওয়া যায় চা ও কফি গাছে। ক্যাফেইনের অর্থনৈতিক গুরুত্ব কি? উত্তেজক পানীয় তৈরি করতে ক্যাফেইন ব্যবহার করা হয়ে থাকে। তারপর দেখব নিকোটিন। নিকোটিন কোথায় পাওয়া যায়? নিকোটিন তামাক পাতাতে পাওয়া যায়। নিকোটিনের কাজ কি? মাদক দ্রব্য তৈরিতে নিকোটিন ব্যবহার হয়। রেসারপিন কোথায় পাওয়া যায়? রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূলে। রেসারপিনের কাজ কি? রেসারপিনের কাজ হলো উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। কোকেইন কোথায় পাওয়া যায়? কোকেইন পাওয়া যায় কোকা গাছের পাতাতে। কোকেইন কি জন্য বিখ্যাত? ব্যথা উপশমকারী ঔষধ তৈরি করতে কোকেইন ব্যবহার করা হয়। এমিটিন কোথায় পাওয়া যায়?
এমিটিন পাওয়া যায় ইপিকাক গাছের মূল থেকে। এমিটিন কোথায় ব্যবহার করা হয়? এমিটিন ব্যবহার করা হয় পেটের সমস্যা ও বমিভাব উদ্রেককারী ক্ষেত্রে। ট্যানিন কোথায় পাওয়া যায়? ট্যানিন পাওয়া যায় চা গাছের পাতাতে। এবং ট্যানিন কি জন্য ব্যবহৃত হয়? ট্যানিন ব্যবহৃত হয় অবসাদ দূর করতে। নেক্সট আমরা দেখব প্রাণীদের রেচন অঙ্গসমূহ। প্রাণীদের রেচন অঙ্গসমূহ একটু দেখে নেব। 454 ফিতা কৃমি বা চ্যাপ্টা কৃমির রেচন অঙ্গের নাম কি? ফিতা কৃমি বা চ্যাপ্টা কৃমির রেচন অঙ্গের নাম হলো ফ্লেম কোষ বা শিখা কোষ। 455 কেঁচো জোঁক এদের রেচন অঙ্গের নাম কি? কেঁচো জোঁক এদের রেচন অঙ্গের নাম হলো নেফ্রিডিয়া। অ্যামিবার রেচন অঙ্গের নাম কি? অ্যামিবার রেচন অঙ্গের নাম হলো, নির্দিষ্ট কোনো এদের রেচন অঙ্গ নেই, তবে সংকোচী গহ্বর রেচনে সহায়তা করে। 457 স্পঞ্জ হাইড্রা এদের রেচন অঙ্গের নাম কি? স্পঞ্জ হাইড্রা এদের রেচন অঙ্গের নাম হলো, এদের নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই। আরশোলা ফড়িং প্রজাপতি মশা এদের রেচন অঙ্গ কি? এদের রেচন অঙ্গ হলো ম্যালপিজিয়ান নালিকা। 459 চিংড়ির রেচন অঙ্গ কি? চিংড়ির রেচন অঙ্গের নাম হলো সবুজ গ্রন্থি বা শুঙ্গ গ্রন্থি। নেক্সট আমরা দেখব 460 মাকড়সা কাঁকড়া বিছে এদের রেচন অঙ্গ কি? মাকড়সা এবং কাঁকড়া বিছের রেচন অঙ্গ হলো কক্সাল গ্রন্থি। 461 শামুকের রেচন অঙ্গের নাম কি? শামুকের রেচন অঙ্গের নাম হলো বোজানাসের অঙ্গ। 462 ঝিনুকের রেচন অঙ্গের নাম কি? ঝিনুকের রেচন অঙ্গের নাম হলো কেবার অঙ্গ। 463 মাছ পাখি ব্যাঙ মানুষ প্রভৃতি মেরুদণ্ড প্রাণীর রেচন অঙ্গের নাম কি? মাছ পাখি ব্যাঙ প্রভৃতি মেরুদণ্ড প্রাণীর রেচন অঙ্গের নাম হলো বৃক্ক বা কিডনি। এবার আমরা দেখব রেচন সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। দেখো 464 ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে বৃক্কের প্রদাহজনিত অবস্থাকে কি বলা হয়? সেটিকে বলা হয় নেফ্রাইটিস। বৃক্ক মূত্র উৎপাদনে অক্ষম হলে সেই অবস্থাকে কি বলা হয়? বৃক্ক যখন মূত্র উৎপাদন করতে পারে না তখন তাকে বলা হয় অ্যানুরিয়া। নেক্সট 466 আমরা দেখব বৃক্ক নিষ্ক্রিয় হয়ে পড়লে যে কৃত্রিম প্রক্রিয়ায় দেহের রক্ত শোধন করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ডায়ালিসিস। 467 বৃক্ক প্রতি মিনিটে কত পরিমাণ রক্ত উৎপন্ন করে? বৃক্ক প্রতি মিনিটে 1 ml পরিমাণ রক্ত উৎপন্ন করে। 468 মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে মূত্রাশয়ের কোন পেশি? মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে মূত্রাশয়ের স্ফিংক্টার পেশি। 469 কোন প্রক্রিয়ার মাধ্যমে কোনো প্রাণীদেহে জল ও লবণের পরিমাণ নিয়ন্ত্রিত হয়? সেটি হলো অসমো রেগুলেশনের মাধ্যমে। এরপরে আমরা দেখব চলন ও গমন সংক্রান্ত তথ্যাবলী। 470 মানুষের মেরুদণ্ডের অস্থির সংখ্যা কয়টি? মানুষের মেরুদণ্ডের অস্থির সংখ্যা হলো 33টি। 471 বল ও সকেট সন্ধি দেখা যায় কোথায়? বল ও সকেট সন্ধি দেখা যায় কাঁধে। 472 অস্থি সন্ধিগুলি কিসের দ্বারা যুক্ত থাকে? অস্থি সন্ধিগুলি যুক্ত থাকে লিগামেন্টের সাহায্যে। খুবই গুরুত্বপূর্ণ এটি। তারপর হাইপোন্যাস্টিক চলন দেখা যায় কোন উদ্ভিদে? হাইপোন্যাস্টিক চলন দেখা যায় ফার্ন এবং কচু পাতাতে। এপিন্যাস্টিক চলন দেখা যায় কোন কোন উদ্ভিদে? এপিন্যাস্টিক চলন দেখা যায় ফার্ন এবং কচু পাতাতে। আরশোলার গমন অঙ্গ কি? আরশোলার গমন অঙ্গ কি এবং গমন পদ্ধতিকে কি বলা হয়? পা ও ডানা হলো আরশোলার গমন অঙ্গ। ফ্লাইং এবং ওয়াকিং হলো আরশোলার গমন পদ্ধতি। হাইড্রার গমন অঙ্গ কি? হাইড্রার গমন অঙ্গ হলো কর্সিকা। তারা মাছের গমন অঙ্গ কি? তারা মাছের গমন অঙ্গ হলো নালীপদ। নেক্সট আমরা দেখব কেঁচোর গমন অঙ্গ কি? কেঁচোর গমন অঙ্গ কি এবং গমন পদ্ধতিকে কি বলা হয়? কেঁচোর গমন অঙ্গ হলো সিটি এবং গমন পদ্ধতি বলা হয় ক্রিপিং। প্রকরণ চলন দেখা যায় কোন উদ্ভিদে? সেটি হলো বন চাঁড়াল উদ্ভিদে প্রকরণ চলন দেখতে পাওয়া যায়। ফটোন্যাস্টিক চলন দেখতে পাওয়া যায় কোন উদ্ভিদে? সেটি হলো পদ্ম ফুলে। নেক্সট থার্মোন্যাস্টিক চলন দেখতে পাওয়া যায় কোন উদ্ভিদে? থার্মোন্যাস্টিক চলন দেখতে পাওয়া যায় টিউলিপ উদ্ভিদে। নেক্সট আমরা দেখব 482 নম্বর প্রশ্ন কোন প্রাণী গমনে অক্ষম?
স্পঞ্জ, স্পঞ্জ গমনে অক্ষম। 483, সিম্নোন্যাস্টিক চলন দেখতে পাওয়া যায় কোন উদ্ভিদে? সিম্নোন্যাস্টিক চলন দেখতে পাওয়া যায় লজ্জাবতী পাতায়। গমনে সক্ষম কোন উদ্ভিদ? ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস উদ্ভিদটি গমনে সক্ষম। তিমির গমন কি? তিমির গমন হলো প্যাডেল, তিমির গমন অঙ্গ হলো প্যাডেল। 486, ইউগ্লিনার গমন অঙ্গ কি এবং গমন পদ্ধতিকে কি বলা হয়? ইউগ্লিনার গমন অঙ্গ হলো ফ্লাজেলা এবং গমন পদ্ধতিকে বলা হয় ফ্লাজেলীয় গমন। নেক্সট 487, অ্যামিবার গমন অঙ্গ কি? অ্যামিবার গমন অঙ্গ হলো ক্ষণপদ এবং অ্যামিবার গমন পদ্ধতিকে কি বলা হয়? অ্যামিবয়েড গতি। 488, শামুকের গমন অঙ্গ কি? শামুকের গমন অঙ্গ হলো মাংসল পথ এবং গমন পদ্ধতি হলো স্লিপিং। নেক্সট, হরমোন সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব। 489 নম্বর প্রশ্ন, অন্তঃক্ষরা গ্রন্থি কি এবং উদাহরণ দাও। এইসব গ্রন্থির ক্ষরণে সরাসরি রক্তে মেশে, এইসব গ্রন্থি থেকে যে হরমোন বেরোয় সেগুলো সরাসরি রক্তে মেশে, সেই জন্য এদের বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। এবং উদাহরণ হলো পিটুইটারি, অ্যাড্রেনালিন ইত্যাদি। বহিঃক্ষরা গ্রন্থি কি এবং উদাহরণ দাও। এইসব গ্রন্থির ক্ষরণের বাইরে নিঃসৃত হয়, যেমন যকৃৎ এবং লালা গ্রন্থি। কয়েকটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও, যেমন অগ্নাশয়, শুক্রাশয় ও ডিম্বাশয়, এগুলো হলো মিশ্র গ্রন্থির উদাহরণ। প্রভু গ্রন্থি কাকে বলা হয়? প্রভু গ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। তারপর দেখো হাইপোথ্যালামাস কি? হাইপোথ্যালামাস কি বলে? প্রভু গ্রন্থির প্রভু বা সুপ্রিম কমান্ডার হলো হাইপোথ্যালামাস। তারপর দেখব মানব শরীর সংক্রান্ত বিবিধ তথ্য সমূহ, খুবই গুরুত্বপূর্ণ। 494, দেহের সর্বাপেক্ষা শক্তিশালী অস্থি কোনটি? দেহের সর্বাপেক্ষা শক্তিশালী অস্থি হলো ফিমার এবং টেম্পোরাল অস্থি। দেহের সর্বাপেক্ষা কঠিন অস্থি কোনটি? সর্বাপেক্ষা কঠিন অস্থি হলো ম্যান্ডিবল, যেটা হলো আমাদের মুখের চোয়াল। 496, দেহের সর্বাপেক্ষা হালকা অস্থি কোনটি? সেটা হলো টেপিস, সেটা হলো কানে থাকে, কানে থাকে। স্টেপিস হলো দেহের সর্বাপেক্ষা হালকা অস্থি। দেহের দীর্ঘতম শিরা কোনটি? সেটা হলো নিম্ন মহাশিরা। দেহের দীর্ঘতম স্নায়ু কোনটি? সেটা হলো সায়াটিক স্নায়ু। দেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? সেটা হলো থাইরয়েড। দেহের বৃহত্তম পেশি কোনটি? সেটা হলো গুটিয়াস ম্যাক্সিমাস। গুটিয়াস ম্যাক্সিমাস হলো দেহের বৃহত্তম পেশি। তারপর দেহের দীর্ঘতম পেশি কোনটি? সেটা হলো সার্টোরিয়াস। সার্টোরিয়াস হলো দেহের দীর্ঘতম পেশি। দেহের ক্ষুদ্রতম পেশি কোনটি? সেটা হলো স্টেপিডিয়াস। দেহের দীর্ঘতম অস্থি কোনটি? সেটা হলো ফিমার। দেহের ক্ষুদ্রতম অস্থি হলো সেটা হলো স্টেপিস। দেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? সেটা হলো পিনিয়াল বডি। পিনিয়াল বডি হলো ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি। দেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি কোনটি? সেটা হলো যকৃৎ। দেহের বৃহত্তম লসিকা গ্রন্থি কোনটি? সেটা হলো প্লীহা। প্লীহা হলো বৃহত্তম লসিকা গ্রন্থি। 508, দেহের বৃহত্তম লালা গ্রন্থি কোনটি? সেটা হলো প্যারোটিড গ্রন্থি। মস্তিষ্কের সর্ববৃহত্তম অংশ কোনটি? সেটা হলো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম হলো মস্তিষ্কের বৃহত্তম অংশ। ওকে, তো এই ছিল আজকের আমাদের ক্লাস, এবং আজকের ক্লাসের মধ্যে থেকে আমরা 509টা প্রশ্ন উত্তর কিন্তু করে ফেললাম। 500+ প্রশ্ন উত্তর করে ফেলেছি একটা ক্লাসের মধ্য থেকে। তো পুরো সায়েন্সের ম্যারাথন ক্লাস আমরা করলাম আজকের ক্লাসের মধ্য থেকে। 500+ প্রশ্ন উত্তর করে ফেলেছি। আশা করছি এইখান থেকে যত প্রশ্ন আসবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পরীক্ষাতে, সেইখান থেকে সমস্তগুলোই কমন পাবে, যদি আজকের ক্লাসটা তোমরা ভালো করে ফলো করো তো। ওকে, তো আশা করছি এখান থেকে 4 থেকে 5টা প্লাস তোমরা প্রশ্ন উত্তর কিন্তু এইখান থেকে অবশ্যই কমন পাবে। ওকে, তো আজকের জন্য ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও বিভিন্ন আপডেটের জন্য।